একুশে জুলাই আসছে, আর এই একুশে জুলাই নিয়ে আজকে আমার বেশ কয়েকটা কথা বলার রয়েছে। কেননা 1993 সালের এই একুশে জুলাই, আমার বয়স তখন 28 বছর। কলকাতার একটা দৈনিক পত্রিকায় আমি সাংবাদিকতা করি। অনেক কিছু দেখেছিলাম সেদিন। আর পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী হলেন তখনও অনেক কিছু দেখলাম। সেই কথাগুলোই আমি বলতে যাচ্ছি। এগুলো আমার প্রশ্ন শুধু নয়, প্রশ্ন বাংলার সাধারণ মানুষের। তাই প্রশ্নগুলো আজকে করতে চাই, কেননা প্রশ্নগুলো বহু মানুষকে ভাবাচ্ছে এখনো পর্যন্ত। আপনারা তো জানেন 1993 সালের 21শে জুলাই মহাকরণ অভিযানে যে পুলিশ এবং আমলাদের নির্দেশে যুব কংগ্রেসের 13 জন কর্মী গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর কেন তাদেরই কয়েকজনকে নিজের মন্ত্রিসভার প্রশাসনের সবচেয়ে বড় পদগুলো উপহার দিলেন? কেন 32 বছর ধরে বাংলার সাধারণ মানুষের সামনে সম্পূর্ণ সত্যটা আড়াল করা হলো? শহীদদের রক্তের চেয়েও কোন রাজনৈতিক বাধ্যবাধকতা বড় হয়ে উঠেছিল মমতার কাছে? এটা কি শুধুই রাজনৈতিক বাস্তবতা, নাকি এর পিছনে লুকিয়েছিল কোনো বড় কৌশল? আজকের ভিডিওতে আমি বলবো আপনাদের 21শে জুলাইয়ের সেই রক্তাক্ত ইতিহাস। খুঁজে দেখব শহীদদের রাজনৈতিক উত্তরাধিকার কার, তৃণমূল কংগ্রেসের নাকি কংগ্রেসের, ভারতের জাতীয় কংগ্রেসের। আর জানাবো এমন কিছু নাম এবং তথ্য যেগুলো নিয়ে বিতর্ক আজও থামেনি। 2026 সালের বাংলার রাজনীতিতে আবার ফিরে এসেছে 21শে জুলাইয়ের প্রশ্ন। কিন্তু এবারে শুধু শহীদ দিবস নয়, উঠছে আরও বড় প্রশ্ন, এই আন্দোলনের প্রকৃত রাজনৈতিক উত্তরাধিকার কার? কেননা 1993 সালে তৃণমূল কংগ্রেস নামক কোনো দলের অস্তিত্বই ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় তখন ছিলেন সর্বভারতীয় যুব কংগ্রেসের পশ্চিমবঙ্গের রাজ্য সভানেত্রী। দীর্ঘ 32 বছর পর পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস আবার মাঠে নেমেছে, শহীদ মিনার চলো কর্মসূচির ডাক দিয়েছে। বলতে চাইছে শহীদদের আসল উত্তরাধিকারী তৃণমূল নয়, জাতীয় কংগ্রেস। একটু ফিরে যাই দু একটা কথা বলার জন্য। সচিত্র ভোটার পরিচয়পত্রের দাবিতে সেদিন রাইটার্স বিল্ডিং বা মহাকরণ অভিযানের ডাক দেওয়া হয়েছিল। আর পুলিশের গুলিতে যে 13 জন তরুণ কর্মী প্রাণ হারিয়েছিলেন তারা প্রত্যেকেই ছিলেন জাতীয় কংগ্রেসের এবং যুব কংগ্রেসের রেজিস্টার্ড কর্মী। নৈতিক এবং আইনি উভয় দিক থেকেই সেই শহীদদের রাজনৈতিক উত্তরাধিকার বা লিগ্যাসি একমাত্র কংগ্রেসেরই প্রাপ্য। মমতা বন্দ্যোপাধ্যায় 1998 সালে তৃণমূল কংগ্রেস গঠন করার পর যুব কংগ্রেসের সেই ঐতিহাসিক আন্দোলন এবং শহীদদের আবেগটাকে নিজের নতুন দলের একটা রাজনৈতিক পুঁজি বানিয়ে ফেলেন বলে অভিযোগ উঠেছে বারবার। আর 2026 সালে এবছর 21শে জুলাই আসার আগে এই প্রশ্নটাই উঠছে যে শহীদরা কংগ্রেসের ঝান্ডা হাতে প্রাণ দিলেন, তাদের আবেগকে ব্যবহার করে তৃণমূল 3 দশক ধরে রাজ্য শাসন করল। এই টেক্সটটা যেটা আমি দেখাচ্ছি এই মুহূর্তে পর্দায় দেখুন, এই টেক্সটার কোথাও কিন্তু উল্লেখ করা নেই যে মমতা বন্দ্যোপাধ্যায় তখন যুব কংগ্রেসে ছিলেন। ভালো করে লক্ষ্য করে দেখুন, টেক্সটাতে দল হিসাবে শুধুমাত্র অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এবং কর্মীদের ক্ষেত্রে যুবকর্মী বা ইউথ অ্যাক্টিভিস্ট শব্দবন্ধটি ব্যবহার করা হয়েছে। কেন অস্বীকার করা? তৃণমূল কংগ্রেসের তো তখন জন্ম হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন, আঘাত পেয়েছিলেন, কিন্তু তিনি তো তখন ছিলেন যুব কংগ্রেসের সভানেত্রী। আর এটা তো ব্যক্তিগতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই ছিল না, যুব কংগ্রেসের লড়াই ছিল। আর মমতা তখন সেই যুব কংগ্রেসের নেত্রী ছিলেন। যারা মারা গিয়েছিলেন সব যুব কংগ্রেস কর্মী। আর 1993 সালে দলটার কোনো অস্তিত্ব ছিল না। তখন পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি ছিলেন সোমেন মিত্র। যুব কংগ্রেসের সভাপতি হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় মহাকরণ অভিযানে ডাক দিয়েছিলেন, এটা সত্য। তিনি আহত হয়েছিলেন, সত্য। কিন্তু 2011 সালে তৃণমূল যখন ক্ষমতায় এলো, বামেদের বিরুদ্ধে যে সমস্ত অপকর্মের অভিযোগ ছিল, সাঁইবাড়ি, মরিচঝাঁপি, বিজন সেতু, 21শে জুলাই, নন্দীগ্রাম, নেতাই, সেগুলো তদন্তের জন্য অনেকগুলো কমিশন গঠন করা হয়েছিল। কিন্তু তারপরে 15 বছর কেটে গেল, মমতা বন্দ্যোপাধ্যায় ফিরে এলেন, নতুন সরকার গঠিত হলো শুভেন্দু অধিকারী নেতৃত্বে। কিন্তু
মমতা যতদিন ছিলেন কি হয়েছিল সেই কমিশনগুলো, কারা শাস্তি পেয়েছে? বরঞ্চ দেখুন, একটু ভালো করে দেখুন, যারা সেদিন মারা গিয়েছিলেন পুলিশের গুলিতে, কারা ছিল গুলি চালানোর নেতৃত্বে? যে 13 জন যুবকের রক্তে কলকাতার রাস্তা লাল হয়েছিল, তাদের মৃত্যুর জন্য দায়ী কারা ছিল? তৎকালীন বামফ্রন্ট সরকার, সেই সরকারের পুলিশ ও প্রশাসন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে ক্ষমতায় আসার পর কি করলেন? তাদেরই রাজনৈতিকভাবে পুনর্বাসন দিলেন। স্ক্রিনে ভালো করে দেখুন এই মুখটি, মনীশ গুপ্ত। 1993 সালের 21শে জুলাই যখন রাইটার্স বিল্ডিংয়ের বাইরে পুলিশ গুলি চালাচ্ছিল, এই মনীশ গুপ্ত ছিলেন জ্যোতি বসু সরকারের স্বরাষ্ট্র সচিব, হোম সেক্রেটারি, যার টেবিলে বসে সেদিনের গোটা পুলিশি অ্যাকশনের নীল নকশা ব্লুপ্রিন্ট তৈরি হয়েছিল। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় মনীশ গুপ্তকে তৃণমূলের টিকিট দিলেন, যাদবপুর থেকে বুদ্ধদেব ভট্টাচার্যের বিরুদ্ধে দাঁড় করালেন এবং জেতার পর তাকে পশ্চিমবঙ্গের বিদ্যুৎ মন্ত্রী বানালেন। শুধু মনীশ গুপ্ত নন, তালিকায় ছিলেন সুলতান সিংয়ের মতো আইপিএস অফিসার, যিনি সেদিনের সেই রক্তাক্ত ঘটনার সময় ময়দানে অন্যতম দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক ছিলেন। তাকেও টিকিট দিয়ে বিধায়ক বানানো হলো। ছিলেন রজপাল সিংও পরে বিধায়ক হয়েছিলেন, তৃণমূল টিকিটে তারকেশ্বরে বিধায়ক হয়েছিলেন। এখনও দর্শকের কাছে আমার সোজা প্রশ্ন, যাদের হাত সেদিন আন্দোলনের শহীদদের রক্তে ভেজা থাকার অভিযোগ ছিল, তারাই রাতারাতি তৃণমূলের মন্ত্রী আর বিধায়ক হয়ে গেলেন কিভাবে? আজ মমতা প্রশ্ন করছেন, দলের অনেক বিধায়ক চলে গেছেন বিজেপির দিকে, সাংসদ চলে গেছেন বিজেপির দিকে, নতুন তৃণমূল গঠিত হচ্ছে। কিন্তু সেদিন একবার নিজের দিকে তাকিয়ে ভাবুন মমতা বন্দ্যোপাধ্যায়, যে সেদিন আপনি কি করেছিলেন? যে শহীদদের রক্তে হাত ভিজিয়েছিল তাদেরই আপনি মন্ত্রী বানিয়েছিলেন, তাদেরই আপনি বিধায়ক বানিয়েছিলেন। প্রশ্ন করছে বাংলার জনগণ, শহীদদের পরিবারের কান্না কি তবে শুধুই ছিল ভোটের বৈতরণী পার হওয়ার হাতিয়ার? প্রশ্ন করছে। তৃণমূল বলছে আন্দোলনের নেত্রী যেহেতু মমতাই ছিলেন, তাই এই শহীদ দিবসের আবেগ শুধুই তাদের। কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন, ক্ষমতার এই দড়ি টানাটানিতে আসল সত্যটা কি চিরকালের মতো চাপা পড়ে গেল? শহীদ পরিবারগুলোকে শুধু মঞ্চে দাঁড়িয়ে 1 মিনিটের নীরবতা আর সান্ত্বনা পুরস্কার পাওয়ার জন্যই সেদিন সন্তান হারিয়েছিল? বাংলার মানুষের প্রশ্ন আজ করছে বাংলার মানুষ। কিন্তু কেন মমতা করেছিলেন সেদিন এই কাজগুলো? অনেকে মনে করছেন এর পিছনে পলিটিক্যাল মাইন্ড গেম ছিল, একটা মনস্তত্ত্ব। মমতা বন্দ্যোপাধ্যায় কেন এটা করেছিলেন? বিশেষজ্ঞরা বলছেন প্রধান কারণ ছিল দুটো। 1 নাম্বার, মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন বামফ্রন্টকে ক্ষমতা থেকে সরালেও রাইটার্স বিল্ডিং বা লালবাজারের ভিতরে থাকা আমলাতন্ত্র অর্থাৎ ব্যুরোক্রেসিকে রাতারাতি বদল করা যাবে না। মনীশ গুপ্ত বা সুলতান সিংয়ের মতো প্রাক্তন শীর্ষ আমলা অফিসারদের দলে নিলে তারা প্রশাসনের ভিতরে সমস্ত গোপন লুপহোল এবং কাজ হাসিল করার কায়দাগুলো মমতার হাতে তুলে দিতে পারতেন। অর্থাৎ শাসন ক্ষমতা মজবুত করতেই তিনি চরম শত্রুদের বুকে টেনে নিয়েছিলেন। দ্বিতীয়ত, বামফ্রন্টকে একটা মনস্তাত্ত্বিক ধাক্কা দেওয়া। জ্যোতি বসুর ডান হাত বা বুদ্ধদেব ভট্টাচার্যের অত্যন্ত বিশ্বস্ত অফিসারদের নিজের শিবিরে টেনে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বাম শিবিরের অহংকার চূর্ণ করতে চেয়েছিলেন। কিন্তু এটাই করতে গিয়ে তিনি নিজের মূল আন্দোলনের নৈতিক ভিত্তিটাই বিসর্জন দিয়ে দিয়েছেন। আজ 2026-এ কংগ্রেস সেই প্রশ্নটাই তুলছে, সত্যি কি মমতা নৈতিক অধিকার রয়েছে শহীদ দিবস পালনের? 2026 সালে এই জুন মাসের শেষ সপ্তাহে আমরা দাঁড়িয়ে রয়েছি, আর পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা অদ্ভুত মোড় দেখা যাচ্ছে। একদিকে কলকাতা হাইকোর্ট ইতিমধ্যেই ধর্মতলায় সভা করা নিয়ে তৃণমূল শীর্ষ নেতৃত্বকে কড়া আইনি নোটিশ পাঠিয়েছে, আর ঠিক সেই সুযোগে ময়দানে নেমেছে কংগ্রেস। তারা ঘোষণা করেছে এবারে 21শে জুলাই শহীদ মিনারের পাদদেশে মেগা সমাবেশ করবে তারা, যেখানে আসতে পারেন স্বয়ং রাহুল গান্ধী। একজন রাজনৈতিক বিশ্লেষক হিসাবে প্রশ্নটা এবার আমি আপনাদের কাছে রাখছি, মমতা কি পারবেন তার এই শেষ রাজনৈতিক দুর্গটা রক্ষা করতে? নাকি 1993 সালের শহীদদের রক্তে ভেজে 21শে জুলাই এবার সত্যিই ফিরে যাবে কংগ্রেসের হাতে? আপনাদের মূল্যবান মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটি তথ্যপূর্ণ মনে হলে একটি লাইক দিন, আর বাংলার রাজনীতির ভিতরের খবর জানতে হলে নিরপেক্ষ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো হাই ভোল্টেজ রাজনৈতিক বিশ্লেষণ নিয়ে। এতক্ষণ আপনারা দেখছিলেন ভয়েস 9 বাংলা, মানুষের পাশে, সত্যের পক্ষে।